আসসালামু আলাইকুম দর্শক, শুরু করব আজকের এই নতুন বিষয়। সেটি হচ্ছে ইরানকে কেন হারানো সম্ভব নয়। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। সেটি থাকছে যে গতকালকে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। সেটি হচ্ছে যে ইরানকে পরাজিত করা কেন সম্ভব নয়। যদিও আমি ঠাকুরগাঁও প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তবে তথ্য মাধ্যম যেটুকু আমার কাছে আছে আজকে আমি সেটুকু আলোচনা করব। ভিডিওটা যদিও একটু সময় লাগবে, তারপরেও আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার কথা হচ্ছে যে 7টি কারণে ইরানকে হারানো সম্ভব নয়। এটি আমার কাছে প্রেক্ষাপট রয়েছে। ইসরায়েলের স্বপ্নও ভাবেনি যে এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে। রাজধানী তেল আবিব কিছু এলাকা ইরান এমনভাবে গুঁড়িয়ে দিয়েছে যে তা দেখে ফিলিস্তিনি গাজা বলেও ভুল হতে পারে। এটি কিন্তু বাস্তব। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানেরও, অস্বীকার করব না। তেহরান এমন একটা দেশ, আপনাকে আমি বলি, এদের ভিতরে মানে জন্মগতভাবে এরা যুদ্ধের সাথে সংযুক্ত, জন্মগতভাবেই এরা একজোট, এবং এদের যুদ্ধের সাথে এরা খুবই পারস মানে পরস্পর মিলিত থাকে। যেমন পারস্য, আপনি এর আগে চেচিস খান, হ্যাঁ, আপনার যে কোনো বিশাল বড় বড় আরবিয়ানরা এদের সাথে কিন্তু পারে নাই। কেন পারে নাই? যে তারা তাদের দেশটা এমনভাবে এক জায়গায় অবস্থিত করছে, সে জায়গায় মনে করেন যে চতুর্দিক দিয়ে পাহাড় পর্বতমালা রয়েছে, একদিক দিয়ে শুধু ফাঁকা, সেটি হচ্ছে এই পাকিস্তান আফগানিস্তান দিয়ে ফাঁকা। পাকিস্তান আফগানিস্তান দিয়ে তো গেলে যুদ্ধ করতে গেলে ভারতের সাথে লাগতে হবে, আপনার ওই চীনের সাথে। চীন তো এমনিই আমেরিকার দুশ্মন বলা চলে। তো এই সব নিয়ে কিন্তু জীবনেও ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এখন আপনারা হয়তো 7টি কারণ মানে বিষয়টা করতে হচ্ছে, যে আমাকে বলতে হচ্ছে। তার আগে একটু আপনাদেরকে এই বিশেষজ্ঞদের যে একটা মতামত সেটি একটু বলে নিই। ইরান এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব। তো এই 7টি কারণের ভিতরে মনে করেন যে আপনি এই কথার ভিতরেই কিন্তু সেগুলো কারণ আপনি খুঁজে পাবেন। সেটি হচ্ছে মাত্র 30 কিলোমিটার চড়া এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। গুরুত্ব বিবেচনা বিশেষজ্ঞরা এটিকে পৃথিবীর রক্তনালী বলেও অবহিত করে। এই প্রণালীর আশেপাশে 7টি দ্বীপ ইরান নিয়ন্ত্রণ, যা দেশের অন্য বহু রাজনৈতিক শক্তি ইতিমধ্যে ইরান এই জনপদ বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়নও করেছে। 3 মহাদেশের যে সংযোগ স্থল ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3 মহাদেশের সংযোগ স্থল ইরানে অবস্থান। এছাড়াও দেশটির আওতায় সবচেয়ে বেশি যে মানে থাকে, উত্তরে ক্যাম্বিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর। এই কারণে বিশ্বের মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি হচ্ছে ইরান। আপনারা কিন্তু খেয়াল করেন, বিশ্বের মানচিত্রে সবচেয়ে টিকে থাকার পুরনো রাষ্ট্র কিন্তু হচ্ছে ইরান। এটি আপনাকে অস্বীকার করতে হবে। এটি স্বীকার করতে হবে এই কারণে, আপনারা দেখেন ইরাক, ইরাক স্বাধীন হলো কত সালে? তার আগে তো এই সব এলাকা নিয়ন্ত্রণ করতো ব্রিটিশরা। এই সব এলাকা যখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করলো, তখন এর মাঝে ইরাককে স্বাধীন দিল। মাঝখানে একটা বরাবর দাগ টানলো যে একদিকে তুমি একদিকে আমি, যেটাকে একটা চুক্তি বলা হয়েছিল। কি যেন চুক্তি, আমার এই মুহূর্তে সঠিক মনে আসতেছে না, আমি অনেক পড়েছি অবশ্য। তো চুক্তিটা এই মুহূর্তে মনে আসছে না। তো এই অর্ধেক অর্ধেক করে যখন ভাগ করে দেওয়া হলো, ইরান কিন্তু তখনও ওই যে সাম্রাজ্য, এই যে পারস্য, মানে এই যে তাদের সাম্রাজ্য, এইটা কিন্তু তারা তখন থেকেই ধরে রয়েছে। এবং এখানে চেচিস খান হামলা করতে গেল, সেও পরাজিত হলো। আরও অন্যান্য বীর বাহাদুর যারা রাজা বাদশাহ কিংবা বিভিন্ন রকমের ব্যক্তিনালী, সবাই কিন্তু সেখানে হামলা করলো যে ইরানকে আমরা নিজেদের আয়ত্তে নিব, নিয়ন্ত্রণে নিব। কিন্তু আসলে কেউ পারেনি। পারলেও বেশি দিন হয়তো তারা ধরে রাখতে পারেনি। যেমন আপনারা আমেরিকার কথাই বলি, আমেরিকা কিন্তু বহু এই যে পরিকল্পনা, ইরানে যে হামলা করার যে পরিকল্পনা, সেটি কিন্তু বহু আগে থেকেই তারা লালন করছে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি কিংবা সময় সাপেক্ষ হয়নি, বিধায় কিন্তু তারা আজকে এই হামলা চালিয়েছে, কিংবা এই হামলা কিংবা এই যুদ্ধ চলছে। আপনারা দেখেন, ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যেটা মনে করবে ইরানে, সেটা কিন্তু পারবে না।
কেন পারবে না? যদিও ইরানের আকাশ প্রতিরোধ ব্যবস্থা তেমন শক্তিশালী না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইরানের আকাশ প্রতিরোধ ব্যবস্থা তেমন শক্তিশালী না। ইরান এদিক দিয়ে একটা গেম খেলছে। গেমটা হচ্ছে এই, যে আমরা যদি আকাশ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে আমাদের কি করতে হবে? অ্যাটাক করতে হবে। আপনারা সম্প্রতি দেখেছেন ইরানের বিভিন্ন ব্যক্তি, বড় বড় রাজনীতিবিদ, পরমাণু ব্যক্তি, আপনার ডিফেন্সের বড় বড় কর্মকর্তা কিন্তু তারা নিহত অর্থাৎ হারিয়েছে। কেন হারিয়েছে? তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা খুবই দুর্বল, যেটি আমেরিকা এবং ইসরায়েলের হাতে রয়েছে। ইরান একটি চাল খেলেছে এখানে, সেটি হচ্ছে যে যদিও আমাদের কিছু ব্যক্তি এখানে হারাতে হয়, কিন্তু আমরা যুদ্ধটা এমনভাবে চালিয়ে যাব, সেটি হচ্ছে দেখেন আপনার সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার, এই দেশে যে নিরাপত্তাগুলো বসিয়েছিল, এই দেশের যে রাডারগুলো বসিয়েছিল, ইরান কিন্তু অন্য কোথাও হামলা না করে এই রাডারগুলোতে হামলা করেছে। কেন করেছে? যে এই ইরান যদি একটা মিসাইল এখান থেকে মানে ছাড়ে, তারা সময় পাবে 20 মিনিট এই রাডারের মাধ্যমে। খেয়াল করেন আমার তথ্য অনুযায়ী, এই ইরান যদি তার মাটি থেকে মনে করেন যে ইসরায়েলে অথবা কাতারেই মনে করেন অথবা আর কোনো দেশে তারা যদি হামলা চালায়, যে আমরা এটা ইরান থেকে একটা মিসাইল ছড়ব, তাহলে সেখানে এইসব রাডার দিয়ে যে কমিটি আছে আমেরিকার, সেটি কিন্তু সময় পাবে 20 মিনিট। তাহলে 20 মিনিটে অনেক কিছু করা সম্ভব, তাই না? এই 20 মিনিটে তারা অনেক কিছু করতে পারে। আপনার সৌদি আরবের রাডার, কাতারের রাডার, আরব আমিরাতের রাডার, জর্ডানের রাডার, মানে এক কথায় এমনভাবে রাডারগুলো বসিয়েছিল যে ইরান যা কিছু করবে তারা 20 মিনিট সময় পাবে। কিন্তু প্রশ্ন ওইখানে না, প্রশ্ন হচ্ছে ইরান সামরিক মার্কিন ঘাঁটি হামলা করার আগে হামলা করছে রাডারগুলোতে। এখন এই রাডারগুলোতে যখন হামলা করলো ইরান, তখন ধীরে ধীরে পয়েন্টটা কমে আসলো, কমে কমে আসতে এরকম পর্যায়ে কমে আসছে যে 1 মিনিট 74 কিংবা 1 মিনিট 50 কিংবা 54 সেকেন্ড সময় তারা পায়। এখন এই 1 মিনিট 54 কিংবা 50 সেকেন্ডে আপনি কি করতে পারেন? কথায় 20 মিনিট আর কথায় হচ্ছে 1 মিনিট 74 কিংবা 50 কিংবা 55 সেকেন্ড, 2 মিনিটও না কিন্তু। তাহলে ধরে নিলাম 2 মিনিট, এই 2 মিনিটের সময় আপনি কি করতে পারেন? কি এমন ম্যানালাইজ আছে যে এই 2 মিনিটে একটা মিসাইল আটকানো? এটি সম্ভব হয়ে ওঠেনি, নাম্বার 1। নাম্বার 2, ইরান এইসব রাডার যখন ধ্বংস করে দিয়েছে, তখন আমেরিকা বলছে যে বাইরে যে জাপান কিংবা আর মিত্র দেশগুলোতে যে রাডারগুলো ছিল সেগুলো নিয়ে আসা হোক। সেগুলো নিয়ে আসলে তো আর হট করে নিয়ে আসা হবে না, ওগুলোতে সময় লাগবে, সময় লাগবে। এই জন্য ইরান কিন্তু এই যুদ্ধে ডেভেলপ করতেছে। আবার আরেকটি প্রশ্ন দেখেন, আমেরিকা কিন্তু বৈজ্ঞানিকদের বলছিল যে আপনারা দ্রুত এই রাডারগুলো মেরামত করেন। বৈজ্ঞানিকরা ডাইরেক্ট অর্ডার দিচ্ছে যে আমরা 4 বছরের নিচে একটি রাডার স্বয়ং সম্পূর্ণ করতে পারবো, এছাড়া 4 বছরের নিচে অথবা পরে আমরা এটি কখনোই সম্ভব নয়। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্যরা তারা জানিয়েছে আমেরিকা কর্তৃপক্ষকে। আবার নাম্বার 2-এ যদি বলি, এই যে আপনি ইরানকে হুমকি দিচ্ছেন, ইরানকে হুমকি দেওয়া হচ্ছে যে তুমি যদি হরমুজ প্রণালী খুলে না দাও, হরমুজ প্রণালী যদি তুমি ব্যবহার করতে না দাও, তাহলে তোমার যে গ্যাস, তেল, যে আর অন্যান্য জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা হামলা চালাবো। ইরান কিন্তু আমেরিকা কিংবা আমেরিকার মিত্ররা যদি এগুলোতে হামলা চালায়, ইরান কিন্তু এগুলো ঠেকাতে পারবে না, কেননা তাদের প্রতিরোধ ব্যবস্থাটা কিন্তু দুর্বল। এটি কিন্তু বাস্তব। এখন ইরানকে ইরানকে শক্তিশালী এবং ইরানকে আশেপাশে যে দেশগুলো, আপনার ইউরোপ বলেন আর মিডল ইস্টের আরব দেশগুলোই বলেন না কেন, তারা ভয় পায় এই কারণে, কারণ ইরানের একটা কথার মূল্য আছে। মূল্য কীরকম? আপনি যদি তাকে আঘাত করেন, সে যদি পাল্টায় বলে যে আমি তোমাকে আঘাত করব, আমি তোমাকে আঘাত করব, এটা কিন্তু বলতে দেরি, কিন্তু আমার আঘাত করতে দেরি না। এই জন্য ইরানকে হামলা করার আগেই, সেই আদি যুগ থেকেই সেই আপনার যুগ থেকেই ইরানকে
আশেপাশের যে কান্ট্রিগুলো কিংবা দেশগুলো রয়েছে তারা কিন্তু খুব ভয় করে যে ইরানের হামলা করলে ওরা পাল্টা হামলা করবে। এটা আবার ইরানের নীতিগত একটা স্বভাব কিংবা চরিত্র, যে আপনি আঘাত করলেই আমি আঘাত করব, আপনি আঘাত করে যদি আমি মরে যাই, আমার পরিবারে কিংবা আমার দেশে কিংবা আমার জাতে যারা বেঁচে থাকবে তাদের ওই রক্তে একই আগুন ধরে যে তুমিও পাল্টা আঘাত করবা। এটা তাদের কৃষ্টি কালচার। তো এখন আমেরিকা যখন এই হুমকি দিল যে হরমুজ প্রণালী খুলে না দিলে তোমার এই জায়গায় হামলা করব, ইরান পাল্টা হুমকিও দিয়েছে যে আপনি যদি এই জায়গায় হামলা করেন আমি সেম আপনার ওই জায়গায় হামলা করব। বিষয়টা বুঝেছেন না? আপনি যদি এই জায়গায় হামলা করেন আমি তাহলে শ্যাম সেই জায়গায় হামলা করবো। এখন শ্যাম বলতে কি বোঝায়? আমেরিকা গিয়ে তো আর ইরান হামলা করতে পারবে না, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, কারণ আমেরিকা একটা মিসাইল ছুড়লে তাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটি তারা 10 ঘন্টা আগেই খবর পাবে যে এই মিসাইল আসতেছে। কিন্তু প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে এই যে মিডল ইস্টে নিরাপত্তার স্বার্থে যে তেল, গ্যাস আর অন্যান্য খনিজ পদার্থ যে নিয়ন্ত্রণ নিত মার্কিনরা, যে নিয়ন্ত্রণে ব্যবসা চালাইতো বিশ্বে, যে খবরদারি চালাইতো, এগুলির বহু বহু টাকা, বহু বহু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এগুলো থেকে ইনভেস্ট করা আছে। কিন্তু এই যখনই আমেরিকা কিংবা আমেরিকার মিত্র ইরানের ওই জায়গাগুলোতে হামলা করবে গ্যাস এবং পেট্রোল কিংবা তেল শোধনাগারে, তখন কিন্তু ইরানও পাল্টা এই হামলাগুলো করবে। এটা কিন্তু ইরানের নীতিগত অভ্যাস এবং জাতিগত অভ্যাস, আর এটি কিন্তু সারা বিশ্ব জানে। হয়তো আপনি জানেন না, কিন্তু এটি সারা বিশ্ব জানে। ইরানে হামলা করলে ইরান পাল্টা হামলা করবে। যখনই এটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনি হামলা করেন আমি হামলা করব, তখন আমেরিকা বলছে যে এটা বন্ধ আপাতত। শুনছেন না 2 একদিনের ডোনাল্ড ট্রাম্প কি বলছে যে আপাতত কোনো জায়গায় হামলা মামলা এগুলো করা যাবে না। এই হচ্ছে ইরানের বিষয়। আরেকটি বিষয় বলি, ভৌগোলিক দিক থেকে যদি আপনি ইরানকে ধরতে যান, বলছি না চতুর্দিক দিয়ে পাহাড় পর্বত এই সেই বস্তুতে ঘেরা, পারস্য যে উপসাগরীয় অঞ্চল, এই অঞ্চলটা এত মজবুত সিল আল্লাপাক দিয়েছে যে আপনি একদিক দিয়ে শুধু ফাঁকা, সেটি হচ্ছে আফগানিস্তানের দিক দিয়ে। তো আফগানিস্তান শুনে যে আমেরিকা আসতেছে আবার, তোমার তো বুঝে নিন তাহলে কি হতে পারে। এই হচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টা। তৃতীয় বিষয়টা যদি আপনি খেয়াল করেন, আমেরিকার যে ডন, এই ডনগুলো কিন্তু যদিও মনে করছিল যে না এগুলো খুবই আমরা ধ্বংস করে ফেলেছি, আমেরিকা যদিও মনে করছিল, কিন্তু আসলে কিছুই করেনি। কারণ যে পাহাড় পর্বত, এই পাহাড় পর্বতের ভিতরে ওরা অনেক কিছু লুকিয়েছে এবং অনেক কিছু রয়েছে বলে ধারণা আছে। না হলে এই কয়েকদিনে শত শত ড্রোন মিসাইল ছাড়লো, কই তাদের তো ঘাটতি কিংবা, যেমন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তারা তো আমাদের কাছে কোনো সহযোগিতাই চায়নি, তা আমরা দিব কিভাবে। চীন বলছে আমাদের কাছে সহযোগিতা চাইনি, কিং জং উন তাদের মিত্র, ওরাও বলছে আমাদের কাছে সহযোগিতা চাইনি, তাহলে আমরা দিব কিভাবে। এটি হচ্ছে আরেকটি বিষয়। চতুর্থ যে বিষয়, বিশ্বের তেল গ্যাস মজুতের যে অন্যতম কেন্দ্র ইরান, এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুতের যে পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট বিভাজনে 10 থেকে 15%। এই সম্পদ ইরানকে দেওয়া অর্থনৈতিক ও কৌশলগত অন্যান্য সুবিধা, বিশেষ করে তেল বহনকারী পদগুলোতেই ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজার বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে ইরানটি। এটি কিন্তু বিশ্ববাজারে বড় প্রভাব লাগে ইরানে। এখন পঞ্চম নম্বর যে বিষয়টা ধরেন সেটি হচ্ছে, ভিয়েতনামে 5-6 লাখ সৈন্য পাঠাইছিল আমেরিকা, ইরাকে আপনার 1.5-2 লাখ সৈন্য পাঠাইছিল, আফগানিস্তানে 5-6 লাখ পাঠাইলো। এখন এই ভিয়েতনামে ভৌগোলিক কারণে ভিয়েতনামের সাথে গেরিলা যুদ্ধে পারল না, সেখান থেকে বিদায় নিল 20 বছরে। আফগানিস্তানে সেখান থেকে বিদায় নিল। ইরাক থেকেও টালবাটাল, মানে ওখান থেকেও ভালো একটা ফয়দা করতে পারেনি। ফয়দা শুধু এটাই, তাদের সম্পদ লুট করেছে, এটিই হচ্ছে ফয়দা। এখন প্রশ্ন হচ্ছে এখানে না, প্রশ্ন হচ্ছে যে আপনি ইরানকে এই 5-6 লাখ 7-8 লাখ 10 লাখ দিয়ে পরাজিত করতে পারবে না, তো অসম্ভব।
আপনি ভিয়েতনামের আয়তন কত, আপনার আফগানিস্তানের আয়তন কত, সমতল ভূমি যদি ধরি ইরাকের আয়তন কত, ইরাকের চাইতে 4 গুণ 3 গুণ বড় হচ্ছে ইরাকের চাইতে। তাহলে এই ইরানকে যদি আপনি ঘায়েল করতে চান ভিতরে ঢুকে সৈন্য দিয়ে, পারবেন? ইরানের যে পাবলিক, সে পাবলিক কিন্তু গেরিলা যুদ্ধের অংশ নেবে, এটি শিওর। আর আপনি তাদের যদি সৈন্য সংখ্যা দেখেন, আইআরজি সহ তারা প্রায় 6 লক্ষর মতন তাদের সৈন্য সংখ্যা। তা আপনি 6 লক্ষ যদি সৈন্য পাঠান, 6 লক্ষ তাদের 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 সমান সমান হয়ে গেল। আপনি যদি 10 লক্ষ পাঠান, তো তাদের তো জনগণে অনেক রয়েছে, প্রায় 10 কোটির মতন, 10 কোটির বেশি, 15 কোটির মতন জনগণ রয়েছে। তাহলে এই 15 কোটি জনগণের কাছে কি 6 লাখ সৈন্য পারবে? এই 15 কোটি জনগণের সাথে আবার 6 লাখ সৈন্য রয়েছে। তাহলে আপনি কিভাবে তাদেরকে প্রতিরোধ করবেন? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে কি, যে আপনি ওই করতে পারেন, তাদের ভিতরে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাকে আপনি উস্কাই দিতে পারেন, বিদ্রোহী গ্রুপটাকে। ইরানের ভিতরে যে বিদ্রোহী গ্রুপটা বসবাস করে সেটাকে আপনি কুর্দিদের উদ্রাই দিতে পারেন। কুর্দিদের উদ্রাই দিতে গেলে ইরান যে পক্ষী বাহিনী রয়েছে, হিজবুল্লাহ বলেন, তারপরে আপনার হামাস বলেন, হুদি বলেন, তারপরে ইরাকে রয়েছে আপনার তাদের বাহিনী, এইসব বাহিনীগুলো কিন্তু ছাড় দেবে না। এরা কিন্তু যখন আপনি কুর্দি উদাবেন তখন কিন্তু এরাও শুরু করে দেবে, আপনার বিভিন্ন জায়গায় হামলা করবে। আমি এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বলছি, যেটি কল্পনাও কেউ করতে পারেনি, সে অঞ্চল থেকে বলছি, এইসব হানাহানি, মারামারি, কাটাকাটি বাদ দিয়ে সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে পৃথিবীতে বসবাস করি, যে যার মতো, যে যার অবস্থানকে ধরে রেখে সম্মানের সহিত বাঁচার চেষ্টা করি। অতএব বিশ্ব ধ্বংসের পথে যাবে কয়েকটি মানুষের কারণে, এটি আপনি আমি কেউ চাই না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, শান্তিতে রাখুক। আল্লাহ হাফেজ।